হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সেরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। প্রচণ্ড আকারের জ্বরের পরে ওরে হাম শুরু। হাম হলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। দেখি লাল হয়ে গেছে, আর কয়জনকে দেখাইছে আর বলতেছে এটা তো হাম। 3 মাসের বাচ্চা কোথাও রাখে না, তাহলে আমরা কোথায় যাবো বলেন? বাচ্চার কোনো আমি পরিবর্তন দেখতেছি। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়ে অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ। ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নিই, লোকের মধ্যে না নিই, শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে, ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম দিনে মানা হয়নি সন্ধ্যা 6টায় দোকান বন্ধের সিদ্ধান্ত। পাম্পে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। 27,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রামে জাহাজ। জ্বালানি নিরাপত্তায় ছাড় দেবে না সরকার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। চলতি বছরই চালু হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। পরিচালনার দায়িত্ব জাপানকে দিতে চায় সরকার। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা। দেশে আনা হলো মধ্যপ্রাচ্যে সংঘাতে নিহত বাংলাদেশি তারেকের মরদেহ। বিমানবন্দরে লাশ গ্রহণ করলেন 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। নিহত প্রবাসীদের আনতে সহায়তা দেবে সরকার। এবং অনূর্ধ্ব 20 সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। যুবাদের সমর্থনে মালদ্বীপে প্রবাসী ভক্তদের ভিড়। ইন্ডিয়াকে হারিয়ে শিরোপা উৎসবের অপেক্ষায় সুলিভানরা। বাংলাদেশ ইন্ডিয়ার যে খেলা অনেক জমজমাট হবে আশা করি। মালদ্বীপে প্রায় 1 লক্ষ বাংলাদেশি আছি। আমরা সবাই আশাবাদী যে এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। জ্বালানি সাশ্রয়ে সরকার সন্ধ্যা 6টায় মার্কেট দোকানপাট বন্ধের সিদ্ধান্তের কথা জানালেও প্রথম দিন তা মানা হয়নি খোদ রাজধানীতে। নিউ মার্কেট সহ গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে মালিক সমিতি থেকে নির্দেশনা না পাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বললেও সন্ধ্যা 6টার বদলে মার্কেট দোকানপাট বন্ধের সময় রাত 8টা করার দাবি জানিয়েছেন অনেক ব্যবসায়ী। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা 6টায় শপিং মল দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুক্রবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে মানা হয়নি সরকারি সিদ্ধান্ত। সন্ধ্যা 7টায় নিউ মার্কেট এলাকায় গিয়ে দেখা যায় খোলা রয়েছে সব দোকানপাট। ক্রেতা সমাগমে চলছে জমজমাট বেচাকেনা। চাকরি শেষ করে দোকান বন্ধ করে কিনতে আসি, 6টা বাজতে আসলে তাতে আমাদের সমস্যা হবে। এসে একদম আসার সাথে সাথে মার্কেট একদম অফ। তারপর আমি রিকোয়েস্ট করে গিয়েছি, কিন্তু ভিতরে সব দোকানই বন্ধ। সরকার অবশ্যই সিদ্ধান্ত নিছে, ভালোর জন্যই তো নিছে। নতুন সরকার, দেখা যায় কি করা যায়। ব্যবসায়ীরা বলছেন সরকার কোনো সিদ্ধান্ত নিলে মানতে বাধ্য তারা। তবে মালিক সমিতির কোনো নির্দেশনা পাননি তারা। সামনে পহেলা বৈশাখ বিবেচনায় মার্কেট বন্ধের সময় রাত 8টা করার দাবি জানান অনেক ব্যবসায়ী। আমাদের কাস্টমার ফ্লোটা 6টার পরেই বেশি হয়। হ্যাঁ, তো এটা যদি 8টা পর্যন্ত করে সেটা আমাদের জন্য ভালো হয়। 8টার দিকে হলে আমাদের ভালো হয়, কারণ হয়েছে কি তখন মানুষ সচেতন হবে যে আমাদের 8টার মধ্যে যাইতে হবে। সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে তো ভালোর জন্য নিয়েছে, জনগণের জন্য ভালো, দেশের জন্য ভালো হয়েছে, দেশের পরিস্থিতির জন্য ভালো হয়েছে। সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানালেও মার্কেট রাত 8টা পর্যন্ত খোলা রাখার পক্ষেই যুক্তি দিচ্ছেন নিউ মার্কেট দোকান মালিক সমিতি। তবে প্রথম দিন না হলেও শনিবার থেকে সন্ধ্যা 6টার মধ্যেই দোকান বন্ধের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। ব্যবসায়িকভাবে আমাদের মন্দ যাচ্ছে, সেই কারণে আমরা টাইমটার ব্যাপারে একটু আমাদের সরকারের নিকট আর্জি আছে। 6টার পরিবর্তে মিনিমাম 8টা পর্যন্ত হয়, তাহলে অন্তত আমরা ব্যবসাটা করতে পারবো। আগামীকালকে থেকে আমরা একটা মেসেজ পরিষ্কার করে দিব যে আপনারা এই টাইমটার ভিতরে বন্ধ করে দিবেন। তবে রাত 8টার দিকেই দোকান বন্ধে মাইকিং করতে দেখা গেছে মালিক সমিতিকে। সন্ধ্যা 6 ঘটিকায় দোকানপাট বন্ধ করার ঘোষণা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর জ্বালানি তেল পান অনেকে। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে।
বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসছি, আসার পরে পর্যন্ত না খাওয়া, যাইতে পারি না। যদি চলে যাই তাহলে সিরিয়াল চলে যাবে। সুমনের মতো একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। গোসল নাই, খাওয়া নাই, ঘুম নাই, মানে কি একটা বাজে অবস্থা ভাই, মানে এটা বইলা বোঝানোর মতো না। সরকারকে ব্যর্থ করার চেষ্টায় তারা তেলের একটা এমন ঘাটতি ফেলতেছে যাতে সমস্ত মানুষ এইভাবে ভোগান্তিতে পড়া যায়। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতির পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। গত কয়েকদিন ধরে 40,500 লিটার অকটেন আমরা পেতাম, আজকে পেয়েছি মাত্র 31,500 লিটার। তো 31,500 লিটারে আই এম অ্যাফ্রেড হাউ লং উই উইল বি এবল টু কন্টিনিউ। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও। কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন কামরুল হাসান সবুজ। যাচ্ছে তার কাছে। সবুজ, আপনাকে স্বাগত জানাই। আমরা জ্বালানি পরিস্থিতি সংবাদ মাধ্যমে দেখছি একরকম, সরকারের যে ভাষ্য কিংবা বিবৃতি সেখানে আরেক রকম। একটু জানাবেন যে আসলে জ্বালানি পরিস্থিতির অবস্থা কি এবং সরকারের যে দাবি এবং বাস্তবতা আসলে কি অবস্থায় আছে? যখন আমরা যদি দেখি আসলে বাস্তবতা এবং দাবি দুইটা কিছুটা ভিন্ন রকমই হচ্ছে। বলা হচ্ছে ডিপো থেকে সময় মতো এবং চাহিদা মতোই সরবরাহ করা হচ্ছে। ক্ষেত্র বিশেষে বলা হচ্ছে যে আসলে যে পরিমাণ চাহিদা রয়েছে এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে, কোনো কোনো ফিলিং স্টেশনে তার চেয়ে বেশিও সরবরাহ করা হচ্ছে আগের বছরের এই একই সময়ের তুলনায়। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে আসলে গ্রাহকরা যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করছে, এটি আসলে তারা খুব যে ইচ্ছে করে নিচ্ছে, জ্বালানি তেল সংগ্রহ করছে লম্বা লাইনে দাঁড়িয়ে, তাদের যে কর্মঘণ্টা নষ্ট করে তো সেই জায়গা থেকে এই যে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহে আসলে সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি আছে কিনা এবং মাঝপথে থেকে তেল আসলে কোথাও যাচ্ছে কিনা। আমরা কিন্তু এটা দেখেছি যে অনেক জায়গা থেকে তেল কিন্তু জব্দ করা হচ্ছে, উদ্ধার করা হচ্ছে। তো এই তেলগুলো আসলে ফিলিং স্টেশনে কেন আসছে না, বা ফিলিং স্টেশন থেকে আসলে গ্রাহক পর্যায়ে না গিয়ে অন্য কোথাও যাচ্ছে কেন, এই নজরদারিটা যদি বাড়ানো যায় তাহলে হয়তো যে গ্রাহকদের যে লম্বা লাইন ফিলিং স্টেশনে, সেই ফিলিং স্টেশনের লম্বা লাইনটা হয়তো বা কিছুটা কমবে। আমরা যদি দেখি যে আসলে জ্বালানি সাশ্রয়ে কিন্তু বেশ কিছু উদ্যোগও নেওয়া হচ্ছে, ছোট ছোট করে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকার উদ্যোগ নিচ্ছে, যেমন সন্ধ্যার আগে সন্ধ্যা 6টায় দোকানপাট বন্ধের যে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও আজকে প্রথম দিনে খুব বেশি কার্যকর হয়েছে বলে আমাদের চোখে, অর্থাৎ গণমাধ্যমের চোখে সেভাবে পড়েনি, কিন্তু এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে জ্বালানি সাশ্রয়, 9টা 4টা অফিস টাইম করা হয়েছে, কিন্তু এভাবে আসলে জ্বালানি সাশ্রয় কতটা করা যাচ্ছে এবং সেটা আসলে গ্রাহক পর্যায়ে আসলে কতটা সুফল ভোগ করছে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে। কারণ যেভাবে দাবি করা হচ্ছে ঠিক সেইভাবে বাস্তবতার সাথে মিলছে না। এখন যদি যে তেলগুলো উদ্ধার করা হচ্ছে সেগুলো যদি ফিলিং স্টেশনের মাধ্যমে, কিংবা যে অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকছে, তাহলে যদি সরবরাহ স্বাভাবিক থাকে, আমদানি যদি স্বাভাবিক থাকে, তাহলে অনেক ফিলিং স্টেশন কেন বন্ধ হচ্ছে, সেই বন্ধের কারণটা আসলে জনগণকে জানাতে হবে, গ্রাহককে জানাতে হবে, তাহলে তারা আশ্বস্ত হবে। এখন যে ব্যবস্থাগুলোর কথা আপনি বলছেন সেগুলো তো প্রতিরোধমূলক ব্যবস্থা, এমনি সরবরাহমূলক ব্যবস্থার ক্ষেত্রে সরকার কি উদ্যোগ নিচ্ছে? সরবরাহমূলক ব্যবস্থা যেটা আমরা দেখছি যে আমদানিটা আসলে স্বাভাবিক পর্যায়ে আছে কিনা। আমরা যেটা জেনেছি যে সিঙ্গাপুর থেকে 27,300 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে একটি জাহাজ এসেছে। 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছেছে, যেটা এলএনজি এবং এলপিজি গ্যাস নিয়ে, এবং রাতে মালয়েশিয়া থেকে আরও একটি জাহাজ আসবে, সেটিও ডিজেলবাহী। তো আমরা প্রতিবেদনটি দেখে আসি জাফর। দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সিঙ্গাপুর থেকে 27,300 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে শুক্রবার ভিড়েছে এমটি ইউয়ান জিয়াংহে। বন্দরের ডলফিন অয়েল জেটি 6-এ নোঙর করে জাহাজটি। এছাড়া রাতে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে সাং গ্যাং ফা জিয়ান নামে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর শিডিউল রয়েছে। এদিকে এলএনজি এলপিজি বাহী 2টি জাহাজও পৌঁছেছে চট্টগ্রাম বন্দর জলসীমানায়। কুতুবদিয়া ও মহেশখালী সমুদ্র সীমানায় চলছে খালাসের প্রক্রিয়া। বৈশ্বিক সংকট শুরু হওয়ার পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম বন্দরে টোটাল 42টা জাহাজ এসেছে, তার ভিতরে 37টা জাহাজ এখান থেকে চলে গেছে। আগামীকালকে আরেকটা জাহাজ আসার আমাদের শিডিউল রয়েছে।
এছাড়া জ্বালানি অবৈধ মজুত রোধে নৌবাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বাড়ানো হয়েছে জাহাজের নিরাপত্তা। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। কয়েকদিনের মধ্যে এলপিজি, এলএনজি ও গ্যাস অয়েল নিয়ে আরও 4টি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জাফর, আমরা আমদানির যে পরিস্থিতি সেটির কিছু ধারণা পেলাম এবং এখানে কিন্তু অর্থমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী আজকেও জানিয়েছেন, যেমন অর্থমন্ত্রী জানিয়েছেন যে আসলে জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো ছাড় দিতে চান না, অর্থাৎ সরকার কোনো ছাড় দিতে চান, এবং বাণিজ্যমন্ত্রী বলেছেন আসলে যতক্ষণ পর্যন্ত অর্থনীতি স্থিতিশীল আছে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দামও বাড়তে চান। আমরা একটু এই প্রতিবেদনটিও দেখে আসি জাফর। শুক্রবার চট্টগ্রামে শিক্ষার্থীদের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, বৈশ্বিক সংকট চললেও দেশের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে। জ্বালানির মূল্য নিয়ে খারাপ হয়েছে, এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সহসা। এই সংকট বাংলাদেশের একার নয়, কারণ আমরা জ্বালানির নিরাপত্তার উপর কোনো ধরনের কম্প্রোমাইজ করতে পারবো না। প্রতিনিয়ত যে হারে আমাদেরকে উচ্চ হারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, আমাদের এই সাধারণ মানুষের যে আমরা বিভিন্নভাবে সামাজিকভাবে সহায়তা করার যে আমরা ওয়াদাগুলো করেছি, এগুলোর উপর ইমপ্যাক্ট আসবে। এদিকে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানি তেলের দাম বাড়াবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। যেখানে তেল আমদানি করতে হয় না, তেল নিজেদেরই তেল, সেখানে মূল্য যেটি $3 নিচে ছিল গ্যালন, সেটি $4 ছাড়িয়ে গিয়েছে বিভিন্ন স্টেটে, কোনো স্টেটে $5 হয়েছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র, তার আর্থিক সক্ষমতা অত্যন্ত সীমিত, সংকীর্ণ। যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। সেচ ব্যবস্থাপনায় কৃষকদের নিরবচ্ছিন্ন ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান। পৃথিবীর সব দেশের সবখানে কিন্তু আপনার সংকট এবং সবখানে কিন্তু দেখেন সেখানে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কিন্তু আমাদের বিশেষ করে তারেক রহমান সরকার সেখানে এখন তেলের দাম বৃদ্ধি করে নাই। কৃষকদের যে কোনো বিষয়ে, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট, আমাদের উচ্চ অঞ্চলে ইরিগেশন, এগুলো মাথায় রেখেই আমাদের কৃষক যেন ডিজেলের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা না পড়ে, এটা নিরবিচ্ছিন্নভাবে তারা ডিজেল পায়, তারা বিদ্যুৎ পায়, তার জন্য তৎপর আছি। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। জাফর, দেখলাম প্রতিবেদন দুটি এবং সেখানে যেটি বুঝলাম যে সরকারের বেশ কিছু উদ্যোগ আছে সরবরাহের দিক থেকে এবং সরকার জ্বালানির দাম বাড়াবে না। এই যে জ্বালানি সংকট কিংবা জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের যে কার্যক্রম, এটি আসলে কতটা সফল হচ্ছে কিংবা হবে এবং উদ্যোগগুলো আসলে বিস্তারিত একটু জানান। আমরা যেটা যদি সেদিক থেকে শুরু করি যে আসলে অর্থনীতি স্থিতিশীল থাকা পর্যন্ত সরকার জ্বালানির দাম বাড়াতে চায় না, সেখান থেকে যদি বলি তাহলে আমরা বেশ কিছু তথ্য রয়েছে যে যেমনটা আমরা বিগত 8 মাস ধরে দেশের রপ্তানি আয় কমছে এবং এই মাসে 22 মাসের পর, অর্থাৎ 22 মাস পর সর্বনিম্ন রপ্তানি আয় এসেছে। সেটি কিন্তু সেখানে কিন্তু ব্যবসায়ীরা বলছে যে এই মুহূর্তে যদি জ্বালানির সংকট, অর্থাৎ শিল্পের যে জ্বালানির চাহিদা রয়েছে সেটি যদি সরবরাহ নিশ্চিত করা না যায় তাহলে কিন্তু সেই অর্থনীতির যে স্থিতিশীলতার প্রশ্ন সেটি কিন্তু আসলে চ্যালেঞ্জের মুখে পড়বে। তো সেই জায়গাটা সরকার কতটুকু আমলে নিচ্ছে সেটি কিন্তু আমরা বুঝি যখন বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে, এলপিজি আমদানি করা হচ্ছে, এলএনজি আমদানি করা হচ্ছে এবং বিকল্প জ্বালানির যে উৎস রয়েছে সেই বিকল্প জ্বালানির উৎস থেকে আসলে সরকার জ্বালানি সংগ্রহ করতে চায়। সেই উদ্যোগগুলো কিন্তু আসলে সেই যে চ্যালেঞ্জ মোকাবিলা করার, সেই মোকাবিলা করার যে উদ্যোগ হিসেবেই দেখা হচ্ছে। তবে যেটি
থেকে যাচ্ছে, বারবারই যেটি প্রশ্ন থেকে যাচ্ছে, আসলে সব উদ্যোগ যদি গ্রাহক পর্যায়ে সময় মতো এবং স্বাভাবিকভাবে যদি না পৌঁছায়, তাহলে কিন্তু এই যে জ্বালানি আমদানি করা হচ্ছে, বিকল্প উৎসের কথা ভাবা হচ্ছে, সব কিছুই কিন্তু আসলে দিন শেষে যে সুফলটা দেওয়ার কথা অর্থনীতিতে, সেই সুফলটা কিন্তু দেবে না। তো সেই জায়গা থেকে আসলে সরকার আমদানি করছে, গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে আসলে সরকারের যে মনিটরিং ব্যবস্থা, আমরা দেখেছি ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে, নৌবাহিনী বা সেনাবাহিনী যেভাবে বলি যার তারা সতর্ক অবস্থায় আছে, এবং বিজিপি মোতায়েন করা হয়েছে। এই সব কিছুই আসলে গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে হবে, সেটা শিল্পের হোক কিংবা হচ্ছে ব্যক্তি পর্যায়ের হোক। তাহলেই কিন্তু যে সংকট মোকাবিলার যে সরকার উদ্যোগ নিয়েছে, যে সমন্বিত এই উদ্যোগের ভেতরে যদি না আসে, তাহলে একা কিন্তু সরকার কিনে নিয়ে আসবে, আমদানি করে নিয়ে আসবে এবং সেটি ডিপো থেকে সরবরাহ করবে, এতেই কিন্তু সমস্যার সমাধান হবে না, যদি না সমন্বিত উদ্যোগের সুফলটা সরকার তুলতে না চায়, ঘরে তুলতে না চায়। তো আমরা সেই জায়গা থেকেই আসলে যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের আসলে এটি খুব বড় ব্যাপার। আমরা দেখেছি যে সরকার যে দাম বাড়াতে চায় না, কিন্তু বিশ্ববাজারে অনেকটাই বেড়ে গেছে, সেটি আসলে কতদিন সরকার ভর্তুকি সহনশীল পর্যায়ে রাখবে জনগণের উপর, সেটিও একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে এলপিজির দাম কিন্তু বেড়ে গেছে, যেটি হচ্ছে বিশ্ববাজারে যে এলপিজি যে তৈরির যে উপাদান বিউটেন প্রোপেনের দামটা অনেকটা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু সমন্বয় করা হচ্ছে। এখন জ্বালানি তেলেরও আসলে এই চ্যালেঞ্জটা সম্মিলিতভাবেই, যদি উদ্যোগ সম্মিলিতভাবে বাস্তবায়ন করা, তাহলে হয়তো সুফলটা। জি, অনেক ধন্যবাদ আপনাকে সবুজ। আমরা প্রত্যাশা করি এই সংকট আমরা খুব দ্রুতই হয়তো কাটিয়ে ওঠার সুযোগ তৈরি করতে পারবো। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ, জানাচ্ছিলেন জ্বালানি সরবরাহ পরিস্থিতির সর্বশেষ বিস্তারিত। জ্বালানি খাতে অস্থিরতার চাপ এবার ঢুকে পড়েছে ভোক্তার ঘরে। এলপি গ্যাসের দাম কেজিতে 32 টাকার বেশি বাড়ানোর পরও কিনতে হচ্ছে বাড়তি দামেই। 1728 টাকার গ্যাস মিলছে না 2000 টাকার নিচে। খুচরা বিক্রেতারা দায় দিলেও ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। অজুহাতে ভরা এই বাজার ব্যবস্থাপনার মাশুল গোনা থেকে মুক্তি চান ভোক্তারা। মধ্যপ্রাচ্য সংঘাতে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই জেরে ভোক্তা পর্যায়ে 12 কেজির এক সিলিন্ডার এলপিজির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণের পর শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারে 2000 টাকা, আফতাবনগরে আরও 200 টাকা বেশিতে, আর মোহাম্মদপুর বসিলায় 12 কেজির এক সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়। একে তো দাম বেশি, অন্যদিকে সরকারি দরের বাস্তব প্রতিফলন নেই বাজারে। ক্ষুব্ধ ক্রেতারা। 1400-1450 টাকা কিনতাম, হঠাৎ করে 2000 কিনতে হইতেছে। এখন টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। বিক্রেতাদের অভিযোগ, ডিলারের কাছ থেকে চড়া মূল্যে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। 1900 টাকা করে কিনছি, বিক্রি করতেছি আপনি 2000 টাকা। বাসা বাড়িতে যেগুলো 5 তলা 6 তলা উঠাচ্ছি, এগুলো বেচতেছিল আপনার 1900 টাকা করে। অথচ সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। যে রেট দিচ্ছি আমরা ওই রেটেই বেচতেছি, আমরা এখনো বেশি দামে বিক্রি করতেছি না। এই অবস্থায় ভোক্তার কাঁধে চাপানো বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেন, সনদেই লেখা আছে যারা সরকারে আসবে তাদের মতো করেই হবে বাস্তবায়ন। আর ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুল সালাম বলেন, আওয়ামী লীগ ও জামায়াত একই পথে হেঁটেছে। আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। যে দল এই জুলাই সনদের সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে, তাদের তারাই এইটা বাস্তবায়ন করবে, যারা বসবে। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। এই বিএনপিকে, এই পার্লামেন্টকে, এই সরকারকে তারা বিভিন্নভাবে
চেষ্টা করছে খাটো করার জন্য। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে। পার্থক্যটা কোথায়? সেই কারণে আওয়ামী লীগও যে পথে হেঁটেছেন, আজকে জামাতও কিন্তু সে একই পথের নাবিক। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা। বিকেলে কেরানীগঞ্জে দলের স্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থ রক্ষায় সংসদে ভূমিকা রাখার পাশাপাশি শনিবার থেকে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। জ্বালানি ব্যবস্থাপনা ও হাম সংক্রমণ নিয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এর সমালোচনা করেন জামায়াত আমির। আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সরকার কেন সবাইকে নিয়ে কুলামনে বসছে না, বাস্তব অবস্থা কেন তুলে ধরছে না, আমরা সবাই এই সংকট নিরসনের অংশীদার হতে চাই। আমরা তো সংকট তৈরি করতে চাই না। আপনি 68 ভাগ জনগণের মতামতকে উপেক্ষা করছেন আর 51 ভাগের কথা বলছেন। এর নাম গণতন্ত্র? যদি গণতন্ত্রে আমরা সবাই বিশ্বাসী হই, আসুন গণভোটে আমরা সবাই এক হয়ে যাই। চলতি বছরের মধ্যেই চালু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। দেশের স্বার্থ ঠিক রেখে আলোচনার মধ্য দিয়ে জাপানকেই দায়িত্ব দিতে চায় সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক আলোচনার পর এ কথা জানান বিমান ও পর্যটন মন্ত্রী। 3য় টার্মিনাল পরিচালনায় উন্মুক্ত দরপত্রের প্রয়োজন দেখছে না সরকার। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধনের পরের বছরই সম্পূর্ণরূপে চালু হওয়ার কথা ছিল দেশের এভিয়েশন খাতের সবচেয়ে বড় প্রকল্প শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। কিন্তু অপারেটর নিয়োগের ব্যর্থতায় প্রায় 3 বছর ধরে অবহেলায় পড়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য টার্মিনালটি জাপানের পরিচালনার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে সেই আলোচনা ভেস্তে যায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে ফের জাপানের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। শুক্রবার 3য় টার্মিনাল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে জাপানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসে সরকার। প্রায় 2 ঘন্টার বৈঠকে এদিনও সিদ্ধান্তে আসতে পারেনি দুপক্ষ। যদিও বিমানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বজায় রেখেই আলোচনার মধ্য দিয়ে জাপানকেই 3য় টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে চায় সরকার। যখন একটা ডিসকাশন টেবিলে বসা হয় তখন কিন্তু অনেক রকম প্রপোজাল চলে আসে। তো আমাকে তো প্রথম দেশের স্বার্থটা আমাকে দেখতে হবে। আলাপ আলোচনা হয়েছে, আবার আমরা বসবো, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। বিমান প্রতিমন্ত্রী জানান, 3য় টার্মিনাল নিয়ে উন্মুক্ত দরপত্রে যাবে না সরকার। বলেন, চলতি বছরেই এই টার্মিনাল যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। সোমবার ফের দুপক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা অনেকবার বসেছি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফ্লাইট জটিলতার কারণে 1 মাস পর দেশে পৌঁছালো মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত বাংলাদেশি SM তারেকের মরদেহ। সন্ধ্যা 6:45টায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তারা জানান, সংঘাতে নিহত বাকি বাংলাদেশিদের মরদেহ আনার প্রক্রিয়া চলছে। কফিনে নিথর দেহটি রেমিটেন্স যোদ্ধা SM তারেকের। পরিবারের ঘানি টানতে দীর্ঘ 17 বছর মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে শ্রমিক হিসেবে কাজ করেছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে জোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে প্রাণ হারান তিনি। মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রথম বাংলাদেশি হিসেবে প্রাণ হারালেও ফ্লাইট জটিলতায় দীর্ঘ 1 মাস পর দেশে আনা হলো SM তারেকের মরদেহ। শুক্রবার সন্ধ্যায় গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার মরদেহ। লাশ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, প্রবাসে নিহতদের মরদেহের দাফন ও পরিবহনের জন্য 35,000 টাকা নগদ দেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ অনুদান 50,000 ও পরে 3 এবং 10 লাখ টাকা বিমা বাবদ দেয়া হবে। লাশ পরিবহন এবং দাফন করার জন্য 35,000 টাকা আর আমাদের বিশেষ অনুদান এই মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে এবং তাদের আরও 3 লক্ষ টাকা এবং তাদের যে আপনার ইন্স্যুরেন্স বাবদ 10 লক্ষ টাকা আমরা পরবর্তী পর্যায়ে
প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানান, মালয়েশিয়ার শ্রমবাজার স্বাভাবিক করতে বাংলাদেশের প্রতিনিধি দল মালয়েশিয়া যাবেন। মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতাবাস কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, অবৈধ মানব পাচার চক্রের ফাঁদে যারা আটকা পড়েছেন তাদের উদ্ধার করে ফেরত আনা হবে। আমাদের শ্রমবাজার দীর্ঘদিন ধরে যেটা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ছিল, এখন আমরা সেটাকে ডাইভার্সিফাই করে আমরা বিভিন্ন দেশে, বিশেষ করে আগামী 8 এপ্রিল আমাদের মন্ত্রী পর্যায়ের মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন করার জন্য একটা মিটিং হবে, থাইল্যান্ডের একটা মিটিং হবে। গ্রিসে কিছু হসপিটালে আছে এবং কিছু ক্যাম্পে আছে, তাদেরকে আমরা কিভাবে ফেরত আনবো, পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই কাজটা চালিয়ে যাচ্ছে। যারা এই অনৈতিক অবৈধ কাজগুলো করছে, এই ক্রাইমগুলো কমিট করছে, তাদেরকে আমাদের ধরতে হবে যৌথভাবে। এসএম তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতে এখন পর্যন্ত 6 বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের মধ্যে 3 জনের মরদেহ দেশে আনা হয়েছে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। বেশিরভাগের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 থেকে 15 টাকা। এদিকে দেশীয় সোনালী মুরগির দাম বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে ব্রয়লারের দাম। গেল সপ্তাহেও রাজধানীতে খোলা সয়াবিন বিক্রি হয়েছে 195 থেকে 200 টাকা কেজিতে, আর কেজি প্রতি পাম অয়েলের দাম ছিল 180 টাকা। তবে সপ্তাহ ঘুরতেই এই দুই ভোজ্য তেলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সয়াবিন 210 আর পাম বিক্রি হচ্ছে 185 টাকায়। সাধারণ একটা ডিম ভেজে খেতে হলেও তেলের প্রয়োজন হয়। দিন যায় আর তেলের দাম দাদা করে বাড়তেছে। সিন্ডিকেটের মাধ্যমে এরা তেল মজুত করে মার্কেটে তেল দিচ্ছে না। এদিকে চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে অন্তত 10 থেকে 15 টাকা বেশিতে। পটল আপনার 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে গিয়া 70 থেকে 80 টাকা কেজি। ট্রাকের বিল, খরচ বিল, যাতায়াত খরচ বৃদ্ধি পাইছে, এই সব কিছু মিললেও একটু বাড়তি সব। এদিকে গেল সপ্তাহে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কেজিতে 20 টাকা কমে ব্রয়লারের দাম নেমেছে 180 থেকে 190 টাকায়। তবে এখনো বাড়তি দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লারটা নিয়ন্ত্রণ আছে, আর পাকিস্তানি এটা একটা নিয়ন্ত্রণের বাইরে। সাধারণ মানুষের উপর এটা প্রেসার পড়তেছে এখন। ভোজ্য তেল থেকে সবজির বাজার যখন উত্তপ্ত, ঠিক সে সময় কিছুটা স্থিতিশীল মাছের বাজার। ওঠানামা নেই চালের দরেও। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হয়ে গেছে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। তাই অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে। ওয়াশিং প্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক। তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞের। নাজমুস সালেহীর প্রতিবেদন। 1.5 ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় দুটি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারব। 2021 সালে কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। 2-3 বার করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না। ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট, উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ। ওটা আপনি মনে হয় খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডের সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প। তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসে তো এটা করেছেন। রেলের অব্যবস্থাপনা, দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। 36 কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ওয়াশিং প্ল্যান্ট নিয়ে সময় সংবাদে প্রচারিত প্রতিবেদনটি নজরে এসেছে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের। সময় সংবাদের রিপোর্টারকে ফোন করে তিনি ধন্যবাদ জানান। বলেন, আগামী রোববার এ ব্যাপারে সংশ্লিষ্ট সব রেল কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা করবেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ওয়াশিং প্ল্যান্টের ব্যাপারে কোনো অনিয়ম পেলে রোববার পরবর্তী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেবেন। এ সময় তিনি দুর্নীতিমুক্ত করে রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার আহ্বান জানান। সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। চিকিৎসকদের দেয়া তথ্য মতে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন কথা বলতে পারছেন। এর আগে গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বগুড়ায় বাজার সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ায় কাঁচামাল ব্যবসায়ীকে প্রকাশ্যে তুলে নিয়ে হাত পায়ে রক কেটে হত্যার অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অপহরণের বিষয়টি। এই বিষয়ে এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বগুড়া ফতে আলী বাজার সমিতি নির্বাচন চলাকালে বেলা 11:30টার দিকে বর্তমান সাধারণ সম্পাদক ও আবারও ওই পদের প্রার্থী আলাল শেখকে একদল যুবক টেনে হিঁচড়ে বাজারের ভেতর থেকে বের করে আনছেন। ঘটনাটি গত 28 মার্চের। মারছে, রবিন মারছে, মারছে। পরিবারের দাবি, আলালকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয় শহরের মালগ্রাম দাতলা এলাকার একটি নির্জন বাগানে। সেখানে হাত পা বেঁধে বস্তায় তুলে প্রথমে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয় আলালকে। পরে তার পায়ের ও হাতের রক কেটে দেয় অপহরণকারীরা। বাজার সমিতি নির্বাচনে প্রার্থী হওয়ার জেরে এই হত্যাকাণ্ডের অভিযোগ স্বজনদের। শফিকুল জিল্লাল ফুল্লা ভোট করে বেড়াচ্ছে, আপনারা আমার ভাই হত্যার বিচার করে দেন। আমি ওনার ফাঁসি চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, ফাঁসি চাই। আমার একটা সন্তান যেতে মরে যায়, আমার বিধবা করে দিচ্ছে। আমার মামার একটা ভালো যাতে বিচার হয় সেই কাজ যাতে ওরা করে সুষ্ঠুভাবে। জখম হয়ে গুরুতর অবস্থায় 7 দিন চিকিৎসাধীন থেকে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় আলালের। হামলার দিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করে। আইনগত যে প্রসেসগুলো আছে আমরা সবগুলো মেনটেন করব এবং ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করব। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিকুর রহমান 28 জনকে আসামি করে মামলা করেন। আলাল শহর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভয় আর আতঙ্কের জনপদে এখন স্বস্তির নিঃশ্বাস। স্বাভাবিক জীবনযাপনে ফিরছেন বাসিন্দারা। বলছি, একসময়ের সন্ত্রাসীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত পাহাড়ি জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের কথা। প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে স্থাপন করেছে অস্থায়ী 2টি ক্যাম্প। নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা প্রকল্প। জঙ্গল সলিমপুর ঘুরে এসে নুরজামান আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বাহির থেকে সাদামাটা মনে হলেও বাড়ির ভেতরে আভিজাত্যের ছোঁয়া। গভীর জঙ্গলে অপরূপ দোতলা বাংলো, সুদৃশ্য বাগান ও সুইমিং পুল। সন্ত্রাসীদের বিলাসী জীবনযাপনের এমন দৃশ্য সামনে আসে আতঙ্কের জনপদ চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে প্রশাসন নিয়ন্ত্রণের পর। কিছুদিন আগেও ভয়ের জনপদ ছিল এটি। প্রবেশপথে সন্ত্রাসীদের সশস্ত্র পাহারা, ঢুকতে গেলে বিশেষ পরিচয়পত্র। সেই ভয়ঙ্কর জঙ্গলে গত 9 মার্চ 4000-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাল্টে যায় দৃশ্যপট। এখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী, কোনো সন্ত্রাসী বাহিনী, এটা কে আসলো এটা ইম্পর্টেন্ট না। এখানে সন্ত্রাস দমন আমাদের উদ্দেশ্য। স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সার্বক্ষণিক টহলে আইনশৃঙ্খলা বাহিনী। আলীনগর ইয়াসিন যে ছিল, সে একটা সন্ত্রাস ছিল। তার তাণ্ডবে পুরা ছিন্নমূল জঙ্গল সলিমপুর খুব নির্যাতিত জনগণরা ছিল। আমি মনে করি যে প্রশাসনের লোক এখানে আছে না, আমাদের এখানে
আমরা হেফাজতে আছি। অত্যন্ত সুন্দর একটা এলাকা, আপনারা দেখেছেন প্রাকৃতিকগত দিক থেকে। আমরা এই সৌন্দর্যটা ধরে রেখে মানুষগুলোকে সুন্দর করে আমরা তাদেরকে সুন্দর জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ৩,০০০ একরের বেশি সরকারি খাস জমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ ৩ যুগ ধরে চলে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট বাণিজ্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল বাস। এতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়ে 10 জন। পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস বানিয়াগাতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের একটি সেতুর উপর সজোরে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনও হামলা শুরুই করেনি মার্কিন বাহিনী, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। তেহরানের পাল্টা হুঁশিয়ারি, হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে। এর মধ্যেই পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC। শুক্রবার ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতা তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। IRGC জানায়, দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও আক্রমণ চালানো হয়েছে। কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনা ও টেলিকম কোম্পানি লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আলবরজ প্রদেশের কারাস শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়েছে, আহত হয়েছেন অনেকে। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনও হামলা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ঘিরে আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে চরম উদ্বেগ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার মার্কিন পরিকল্পনাকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কিছু পক্ষ রয়েছে যারা সামরিক অভিযানের মাধ্যমে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী মুক্ত করার পক্ষে, যা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ব্যক্ত করা হয়েছে। তবে এটি কখনোই আমাদের পছন্দনীয় বিকল্প ছিল না এবং আমরা একে অবাস্তব বলে মনে করি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। বনলতা এক্সপ্রেস সিনেমা দেখতে রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সে। একটু যদি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে সন্ধ্যা 6:55 তার কন্যা অর্থাৎ জাইমা রহমানকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন এবং সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস। একদমই অপ্রত্যাশিত একটি ঘটনা ছিল। হঠাৎ করে তিনি সিনেমা দেখতে এসেছেন এই ছুটির দিনে। তারপর থেকেই কিন্তু এখানে উৎসাহী যে মানুষ বা দর্শকদেরও কিন্তু বেশ একটা আগ্রহ দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম এখানকার যে উৎসাহী দর্শক আছে বা যারা বাইরে দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে, তারা বলছিলেন যে একটা দেশের প্রধানমন্ত্রী হঠাৎ করে সিনেমা দেখতে এসেছেন, এটা তাদের কাছে একদমই অপ্রত্যাশিত ছিল। একইভাবে সিনেমার জন্য কিন্তু এটা খুবই একটা ভালো সংবাদ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান তিনিও বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে সুস্থ ধারা চলচ্চিত্র এবং সংস্কৃতিকে উৎসাহিত করতেই মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেখতে সরাসরি হলে এসেছেন তার কন্যাকে নিয়ে এবং তার বিশ্বাস যে এর মাধ্যমে আগামীতে
যে সৃজনশীল নির্মাতা এবং অভিনেতা অভিনেত্রী যারা আছেন তারা প্রধানমন্ত্রীর এই সিনেমা দেখতে আসার বিষয়টির কারণে আরও বেশি উৎসাহিত হবেন। বনলতা এক্সপ্রেস সিনেমাটা নিয়ে যদি একটু বলতে চাই যে এবারে ঈদে 21শে মার্চ কিন্তু সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর এবং এই সিনেমাটিতে কিন্তু দেশের নামকরা অনেক অভিনেতা অভিনেত্রীরা কিন্তু এখানে অভিনয় করেছেন, যেমন চঞ্চল চৌধুরী রয়েছেন, মোশাররফ করিম রয়েছেন, আজমেরি হক বাঁধন, জাকিয়া বাড়ি মম থেকে শুরু করে ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী এবং শামিয়া নাজনীন সহ আরও অনেকে। তো প্রধানমন্ত্রী সিনেমা দেখতে এসেছেন, এই বিষয়টি যখন থেকে জানাজানি হয়েছে তখন থেকে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের বেশ একটা ভিড় আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে সিনেমা হলের বাইরে উৎসুক যে জনতা আছে, দর্শক আছে, তারাও কিন্তু দর্শক যারা আছে তারাও কিন্তু এখানে বলতে গেলে দাঁড়িয়ে আছেন যে কখন প্রধানমন্ত্রী বের হবেন, কখন তারা তার সঙ্গে কথা বলতে পারবেন এবং এই দৃশ্যটি তারা উপভোগ করতে পারবেন। তো আমার কাছে রাজধানীর ধানমন্ডি সীমান্ত সম্ভার থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী সিনেমা দেখে বের হবেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সীমান্ত সম্ভার থেকে। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামে আক্রান্ত হলে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 3 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। জ্বালানি সাশ্রয়ে সন্ধ্যা 6টায় দোকান বন্ধের সিদ্ধান্ত হলেও বাস্তব চিত্র ভিন্ন। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট সরকার। এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, জানালেন চিফ হুইপ। গণভোটের রায় মেনে না নিলে সরকারের বিরুদ্ধে রাজপথে থাকার হুঁশিয়ারি বিরোধী দলের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।